হ্যাঁ, তার মানে আমরা আগের ক্লাসে যেটা আমরা দেখলাম যে রিকোয়ারমেন্ট ডিফারেন্ট টাইপ একটা দেখেছি, আর একটা হলো দেখলাম রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট প্রসেস, সেটা স্পাইরাল ভিউ, তারপর রিকোয়ারমেন্ট এলিসাইটেশন কিভাবে হয়, রিকোয়ারমেন্ট সব ডিসকভার হয়ে গেল, তারপরে রিকোয়ারমেন্টটাকে কিভাবে আমরা ডকুমেন্টেট করতে পারি, সেই ডকুমেন্টেশনের জন্য যে ক্রাইটেরিয়া গুলো, যে স্ট্যান্ডার্ড ফলো করার কথা, আইটিগুলো একটা স্ট্যান্ডার্ড, সেগুলো আমরা শিখেছি আজকের ক্লাসে। যেটা রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর লেকচার 3টা বাকি ছিল ওই স্লাইডে, সেটাই নতুন স্লাইড থেকে তোমাদের সাথে শেয়ার করছি। এখানে থাকবে মেইনলি রিকোয়ারমেন্ট কিভাবে ডিসকভার করতে পারি সেটা আমরা দেখব, এবং বিভিন্ন ইউএমএল ডায়াগ্রামের মধ্য দিয়ে এই রিকোয়ারমেন্ট গুলোকে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, একটা সিস্টেমকে কিভাবে মডেলিং করা যায় সেটা আমরা এই লেকচারে দেখব। রিকোয়ারমেন্ট ডিসকভারিং এর এখানে একটা টার্ম আমরা দেখেছি, এথনোগ্রাফি। এথনোগ্রাফিটা আসলে কিছুই না, এটা একটা নৃতাত্ত্বিক টার্ম বা সোশিওলজি, সোশ্যাল সায়েন্সের টার্ম। সোশ্যাল সায়েন্সের টার্ম থেকে এই এথনোগ্রাফিটা নিয়ে আসা হয়েছে। এটা হলো আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে এটা নৃতাত্ত্বিক, যেটা হলো যেমন ধরো নৃতাত্ত্বটা কিরকম, অনেক সময় যারা নৃবিজ্ঞানে যারা কাজ করে, যেমন দেখবে ওরা হলো ভাষার এক একটা শব্দ ধরা হয়, একটা শব্দ থেকে সে আস্তে 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 তার ব্যাকে চলে যায়, তার উৎপত্তিটা খুঁজে কোন জায়গা থেকে শব্দটা আসলে আসছে। যেমন ধরো আমরা বলি যে একটা তাণ্ডব, তাণ্ডব লীলা, ঠিক আছে, বা তাণ্ডব, ঝড়ের তাণ্ডব, ঝড়, এরকম একটা শব্দ বিশেষণ ইউজ করি না। এই তাণ্ডব শব্দের উৎপত্তিটা কোন জায়গা থেকে, উৎপত্তি কোন জায়গা থেকে জানো তোমরা? হ্যাঁ, তাণ্ডব লীলা বা তাণ্ডব নৃত্য। জি স্যার। সাগরের স্যার এই যে হ্যাঁ, এই তাণ্ডব শব্দটার উৎপত্তি কোন জায়গা থেকে? তাণ্ডব। হ্যাঁ, শব্দগত বাংলা ব্যাকরণ যদি আমরা বলি, প্রত্যেকটা শব্দের এরকম ব্যুৎপত্তিগত একটা কি আছে, অর্থ আছে, কোন জায়গা থেকে সেটা উৎপত্তি হয়েছে, তার একটা হিস্ট্রি আছে, জানো এটা? প্রথম কোন জায়গা থেকে এটা আসছে, যেমন আমরা ইংলিশেও যদি বিভিন্ন শব্দ দেখবা, ডিকশনারিতে দেখবা এই শব্দটা অমুক ল্যাটিন ভাষা থেকে, শব্দ থেকে আসছে, তার আদি শব্দ এটা ছিল, সেটা বিবর্তন হতে হতে এরকম আকারে আসছে। তাণ্ডব শব্দটারও এরকম একটা উৎপত্তি আছে, জানো এটা? হ্যাঁ, বিথির তো এটা পারার কথা, বিথি। স্যার এটা হচ্ছে স্যার আমি যতটুকু জানি হচ্ছে যে কালী ঠাকুরের মেবি লীলা, মানে উনি তো একটু রাগী ছিলেন, ওনার ওইখান থেকেই মেবি এটা আসছে। তাণ্ডব নৃত্যটা আসছে হলো মহাদেবের ওখান থেকে, কালী ঠাকুর থেকে। মহাদেবের যে নাচ প্রলয়ঙ্করী, ও যখন ইয়ে হয়ে গেছিল ওটা তো নাচের। স্যার, হ্যাঁ স্যার আমি বলবো। হ্যাঁ স্যার, এ, মহাদেবের যে স্ত্রীর কোনো পার্বতী, সন্তান ছিল না স্যার, হ্যাঁ অভিশাপ ছিল। সেই জন্য মানে ওর গর্ভ থেকে কোনো সন্তান হবে না, এরকম কে জানি একটা অভিশাপ দিছিল। ওই অভিশাপের পরে এখন কিভাবে তাদের সন্তান আসবে, সেজন্য এদের মহাদেব আর পার্বতী দুইজন নিস্তব্ধ এলাকায় চলে গেছিল। ওইখানে যাওয়ার পরে ওইখান থেকে এখন সন্তান মানে দুইজনের সন্তান জন্ম দিতে হইলে এখন যে ইটা নৃত্য বা তাণ্ডব, এই সময় বলছিলে যে পার্বতী বলছিলে যে আমরা কিভাবে সন্তান জন্ম দেব, আমি তো কোনো সময় আমি অভিশপ্ত, আমি তো সন্তান জন্ম দিতে পারবো না। তখন বলছে মহাদেব বলছে না, পারবো, সবকিছুর একটা শেষ হয়ে গেলে তার বিপরীত একটা অংশ থাকে। সেজন্য ওইখান থেকে তাণ্ডব, ও বলছে এ তালের তালের প্রথম হইলে ত আর লাশের ল, এই এইটা থেকে উৎপত্তি হয়েছে স্যার তাণ্ডব। আচ্ছা, যেটাই হোক, মানে এরকম একটা ব্যুৎপত্তি, আমি যেটা বললাম যে এর সাথে এথনোগ্রাফিক সম্পর্কটা কি, এথনোগ্রাফিক সম্পর্কে আমরা তাণ্ডব এই শব্দটা বিভিন্ন সময় ব্যবহার করে থাকি, যে তাণ্ডব ঝড়, ঠিক আছে, তাণ্ডব মানে খুব তীব্র যেটা হয়ে যাচ্ছে সেটাকে আমরা এই তাণ্ডব শব্দ দিয়ে সেটাকে আমরা বলি। কিন্তু তাণ্ডবটা আসছে ওইখান থেকে, মহাদেবের এই তাণ্ডব নৃত্য যেখান থেকে, সব ভূমিকম্প যেখান থেকে শুরু হয়ে গেছিল তার নৃত্যে,
ঠিক আছে, মর্ত যেখানে কেঁপে উঠেছিল, এই জি জায়গা স্যার। থেকে হলো তাণ্ডব শব্দটা আসছে। তার মানে এরকম প্রত্যেকটা শব্দের, যেমন ধরো আমরা যে আজকে হিন্দু যে শব্দটা বলছি, হিন্দু শব্দের যে উৎপত্তি সেটা কোন জায়গা থেকে আসছে, হিন্দু নামটা কোন জায়গা থেকে আসছে, এটা এটা জানো? থেকে স্যার, সিন্ধু থেকে। সিন্ধু থেকে। তার মানে এর আদি শব্দটা হলো আসলে সিন্ধু, সিন্ধু থেকে ইন্দু, ইন্দু থেকে হিন্দু। তার মানে সিন্ধু অববাহিকায় যারা বসবাস করছে, বিশেষ করে আর্যরা যখন আসছে, ওরা আসলে বাংলা ভাষা তো ভালো করে বলতে পারতো না, ঠিক আছে। এরা তো বিভিন্ন জায়গা থেকে যখন আসছে, সাদা রক্তের মানুষ, নীল রক্তের মানুষ যাদেরকে আমরা বলি, তারা এই সিন্ধু অববাহিকায় নিজের জীবিকা পেটের তাগিদে যখন আসছে, কারণ সিন্ধু অববাহিকার মাটি উর্বর ছিল, আগেকার মানুষের প্রধান জীবিকা ছিল হলো কৃষি। যে কারণে কৃষি কাজ যেখানে ভালো হতো, সেখানে সব জায়গার, পৃথিবী থেকে বিভিন্ন জায়গার মানুষ এসে এসে ওই জায়গায় বসবাস করে তুলতো। আর ওইখানে আদি যারা ছিল তাদের সাথে এরকম যুদ্ধ বিগ্রহ মাঝে মাঝে বাঁধতো, বা তাদের সাথে মিলমিশ করে থাকার চেষ্টা করতো। এই জন্য তারা এই সিন্ধু উচ্চারণ করতে পারতো না, উচ্চারণ না করতে এটাকে ইন্দু বলতো, ইন্দু। ইন্দু থেকেই পরবর্তী দেখবে ইন্ডিয়া আসছে, ইন্দু থেকেই পরবর্তী আসছে হলো তোমার এই শব্দটা বিবর্তিত হতে হতে, তখন এইখানে যারা জাতি গোষ্ঠী যারা ছিল তাদের নাম দেওয়া হয়েছে হিন্দু। তার মানে এরকম একটা শব্দ, তার মানে বর্তমানে কোনটা আছে শব্দ, বর্তমান আছে হিন্দু। তাহলে হিন্দু থেকে আমি আস্তে 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 তার রুট অ্যানালাইসিস করে করে আমি যে যাচ্ছি হলো সিন্ধুতে। ও, এই হলো মূল কারণ। আবার এখানে তাণ্ডব একটা শব্দ আমরা ব্যবহার করলাম, তাণ্ডব মানে কি, এখানে ঘুরতে ঘুরতে ওইখানে চলে গেলাম। তার মানে এই যে যে বর্তমানের যে অবস্থা, সেখান থেকে তার রুট খুঁজতে 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 তার একদম যে শুরু, ইনিশিয়াল যে স্টেজ, সেখানে যে পৌঁছে যাওয়া, এই যে প্রসেস, এই প্রসেসটাকে বলা হয় এথনোগ্রাফি। এটুকু বুঝতে পারছি কিনা বলো? হ্যাঁ, তাহলে এটা হলো সোশ্যাল সায়েন্সের কাজ। সোশ্যাল সায়েন্টিস্টরা এই কাজটা করে কিসের জন্য করে? উদ্দেশ্যটা হলে মানুষ আসলে কিভাবে কাজ করে, মানুষ কিভাবে চলে, ঠিক আছে, এইটাকে অবজার্ভ করার জন্য, অ্যানালাইসিস করার জন্য, যে আজকের যে মানুষের সভ্যতা, সেই সভ্যতাটা কোন রাস্তা দিয়ে আসছে, কিভাবে আসছে, এই বিভিন্ন ভাবে তারা আসলে এটাকে অ্যানালাইসিস করে এটাকে বের করছে। বুঝতে পারছো? এইটা হলো দর্শনের একটা পার্ট। দর্শনের আদি কোশ্চেন হচ্ছে তোমার, মানুষ নিজেকেই প্রথম সে যখন সে দেখছে, প্রথম সে কোশ্চেন আমি কে, হু এম আই, এই কোশ্চেন সে নিজেকে নাকি প্রথম করছে। তারপরে কোশ্চেন ছিল যে আমি কোথা থেকে এলাম। এই দুইটা কোশ্চেন থেকে হাজারো জ্ঞান বিজ্ঞানের নাকি জন্ম, এটা দর্শন শাস্ত্রে বলা হয়। এই জন্য আজকের যে সায়েন্স, আমরা ইঞ্জিনিয়ারিং করছি, মেডিকেলে করছি, সায়েন্সের যত শাখা প্রশাখা, এগুলো থেকে এই দুইটা কোশ্চেন থেকে জন্ম হয়েছে। মানুষের এই কোশ্চেনের সমাধান, উত্তর খুঁজতে খুঁজতে মেডিকেল সায়েন্সের জন্ম হয়েছে, ইঞ্জিনিয়ারিং এর জন্ম হয়েছে, ম্যাথের জন্ম হয়েছে, সব কিছু গোড়াপত্তন নাকি দর্শন। এই জন্য বলা হয় দর্শন ইজ দা মাদার অফ সায়েন্স। আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করতে যেও তার বাইরে আসলে যেতে পারিনি, এই জন্য সেখান থেকে একটা টার্ম আমাদেরকে নিয়ে আসতে হয়েছে, সেটা হলো এথনোগ্রাফি। এটার মূল কারণ হলো এটাই, বর্তমান আমরা যে সফটওয়্যার আমরা ব্যবহার করি, এই সফটওয়্যার আজকে বর্তমান গ্রুপ হলেও এর এথনোগ্রাফিক অ্যানালাইসিস কি বলে, অর্থাৎ তার পূর্বের ভার্সন কি ছিল, তার পূর্বের ভার্সন কি ছিল, তার পূর্বের ভার্সন কি ছিল, এরকম যদি আমরা এগুলোকে কেস স্টাডি আমরা প্রথম ইয়েতে দেখে আসছি, কিন্তু কেস স্টাডি আমরা বর্তমান ভার্সনের জন্য করেছি। যদি পরিপূর্ণ কেস স্টাডি আমরা এই এথনোগ্রাফিক অ্যানালাইসিসটাকে সাথে নিয়ে যদি আমরা এটাকে করি, তাহলে আমাদের একেবারে প্রিলিমিনারি বা একদম ইনিশিয়াল যে ভার্সন যেটা ছিল, সেখান থেকে আজকে পর্যন্ত যে বিবর্তন, সেখানে আসতে গেলে কোন কোন পথ পরিক্রমায় তাকে পাড়ি দিয়ে এখানে আসতে হয়েছে, সেটা আমাদেরকে আবিষ্কার করতে হবে। এবং আবিষ্কার করার মধ্য দিয়ে আমরা কিছু ইউনিক ফিচার সেখান থেকে বের করে নিয়ে আসতে পারি। এই যে রিকোয়ারমেন্ট, ডিসকভারিং দ্য প্রসেস, সেই প্রসেসের জন্য এই এথনোগ্রাফি অ্যানালাইসিসটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, যেমন ধরো আজকের উইন্ডোজ 10 আমরা যেটা ব্যবহার করছি, লেটেস্ট ভার্সন যদি বলি, এটা ব্যবহার করছি, তাহলে এই 10 এর আগের ভার্সন কি ছিল? উইন্ডোজ 7 2008, তারপর ধরো উইন্ডোজ 7 ছিল, উইন্ডোজ 7 ভিস্তা এক্সপি, ঠিক আছে, উইন্ডোজ, তারপরে তোমার
2000 ছিল, উইন্ডোজ 98 ছিল, উইন্ডোজ 95 ছিল। এখন তোমরা উইন্ডোজ 95 যারা ব্যবহার করো নাই, দেখারও কথাটা তোমাদের। আমি ওই সময় ব্যবহার করছি, আমার মনে আছে। আমি যখন প্রথম কম্পিউটার কিনি 2000 সালে, আমার একাডেমিক সেশন তো ছিল 99-2000, মূলত 2000 সালে আমাদের ক্লাস শুরু হয়। 2000 সালে কম্পিউটার কিনি। ওই সময়কার লেটেস্ট যে কম্পিউটারের যে কনফিগারেশন, সেটা আমার হার্ড ড্রাইভের সর্বোচ্চ ওই সময় বাজারে হার্ড ড্রাইভ ছিল হলো 20 জিবি। বুঝতে পারছো? 20 জিবির একটা হার্ড ড্রাইভ মাত্র, এর বেশি হার্ড ড্রাইভ পাওয়া যেত না এইচডিডি। আর র্যাম ছিল হলো হাইস্ট কনফিগারেবল বা ইয়া হলো তোমার 64, ঠিক আছে। আর গ্রাফিক্স কার্ড ছিল হাইয়েস্ট, আলাদা করে গ্রাফিক্স কার্ড লাগাতে হতো, 16 বিটের একটা গ্রাফিক্স কার্ড আমি তখন ব্যবহার করেছি। কারণ ওই সময়কার হার্ডওয়্যারের যে ক্যাপাসিটি, সেই হার্ডওয়্যারের ক্যাপাসিটির উপর তোমাকে বেস করে তোমার ওই সময়কার অপারেটিং সিস্টেম তৈরি করতে হচ্ছে। 2000 সালেও আমি যখন ব্যবহার করছি তখন পপুলার জনপ্রিয় অপারেটিং সিস্টেম ছিল হলো উইন্ডোজ 98। উইন্ডোজ 98 অনেক দিন চলছে। আর তার আগের ভার্সন ছিল হলো উইন্ডোজ 95। উইন্ডোজ 95টা ছিল হলো সাদা কালো মডেল, গ্রে স্কেল কালার। ইয়াটা ছিল হলো, ইন্টারফেসটা ছিল হলো গ্রে স্কেল, কোনো কালার ইয়া ছিল না। আরজিবি যে রেড গ্রিন ব্লু কম্বিনেশনের যে কালার, সেরকম কোনো ইন্টারফেস ছিল না। উইন্ডোজ 98-এ প্রথম হলো কালার ইন্টারফেস এরকম আসলো। তারপর আস্তে আস্তে ফিচার গুলো আরো অ্যাট্রাকটিভ অনেক ফিচারের সাথে অ্যাড হয়েছে, তার পরিধি স্পেস অনেক বাড়তে শুরু হয়েছে, তখন সিস্টেম অনেক স্লোয়ার হওয়া শুরু হয়েছে, তখন সিস্টেমের হার্ডওয়্যার ক্যাপাসিটি আস্তে আস্তে আবার এরকম বাড়তে, তার মানে হার্ডওয়্যার এবং সফটওয়্যার পাশাপাশি ইমপ্রুভ হচ্ছে। তুমি যদি এখনকার যে উইন্ডোজ 10, এটা যদি ওই 2000 সালের যে কম্পিউটারের যে কনফিগারেশন ছিল ওই সময় তার ইয়াতে তুমি যদি এটা সেটআপ দিতে যাও, তাহলে তুমি আর পারবে না। ঠিক আছে, দেখবে যে অনেক জায়গায় তুমি আর পারবে না, ক্যাপাসিটি সাইজেই মিলবে না। ঠিক আছে, ওই সময়কার র্যাম, ওই সময়কার তোমার হার্ড ড্রাইভ, ঠিক আছে, তোমার প্রসেসরের যে স্পিড, তোমার সিস্টেম একেবারে ডাউন হয়ে যাবে, বসে পড়বে। আবার ওই সময়ের জন্য উইন্ডোজ 95 খুবই হালকা একটা সফটওয়্যার ছিল, যেটা 500 এমবির মতো মনে হয় টোটাল সাইজ ছিল, এবং 100-200 এমবির মতো স্পেস নিলে সেটা সেটআপ দেওয়া যেত উইন্ডোজ, এবং খুব ফাস্টার, অল্প কিছু ফিচার ছিল বাট খুব ফাস্টার ছিল। তার মানে আজকের যে আমরা উইন্ডোজ ব্যবহার করি তার থেকে অনেক ফাস্টার ওই সময় ছিল ওই কনফিগারের মধ্যে। তাহলে এখন যদি এই কনফিগারে ওই উইন্ডোজটা যদি আমি রান করি, তাহলে আরো ফাস্টার, সুপার ফাস্টার হবে। কিন্তু তাহলে একটা বৈশিষ্ট্য, একটা রিকোয়ারমেন্ট কিন্তু তুমি অ্যানালাইসিস করে বের করতে পারো যে এটা ফাস্টার হওয়ার মূল কারণ কি ছিল। তার মানে এখন আমরা অনেক স্মার্ট ফিচার হয়তো আমরা নিয়ে আসছি উইন্ডোজ 10-এ, কিন্তু একটা মৌলিক ফিচার আমরা কিন্তু কি করছি, কম্প্রোমাইজ করছি। ফাস্টার সিস্টেম, ফাস্ট যে এক্সিকিউট হবে সেই ফিচারটাকে আমরা কম্প্রোমাইজ করেছি। এরকম করে অ্যানালাইসিস করে করে তুমি এরকম ব্যাকে যেতে পারো, ব্যাকে যে এরকম অ্যাট্রাকটিভ যদি কোনো ফিচার থাকে সেই ফিচারটাকে তুমি কি করতে পারো, ইনকর্পোরেট করতে পারো। এই জন্য আমরা রিকোয়ারমেন্ট ডিসকভারির জন্য এরকম এথনোগ্রাফিক অ্যানালাইসিস অনেক সময় করে থাকি, এবং বিশেষ করে কোনো হিস্ট্রিক্যাল যদি কোনো সফটওয়্যার বা কোনো ঐতিহাসিক পটভূমি আছে, এরকম যদি কোনো সফটওয়্যার যদি আমরা ডিজাইন করতে চাই, তাহলে অবশ্যই তার এথনোগ্রাফিক অ্যানালাইসিস করে আসতে হবে। কিন্তু এথনোগ্রাফিক অ্যানালাইসিসের কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। ডিসঅ্যাডভান্টেজটা কি? প্রফেশনালি যদি আমরা ভাবি, প্রবলেম দেখো, প্রবলেম অফ এথনোগ্রাফি। প্রথম প্রবলেমটা হচ্ছে, আমরা ধরো এরকম একটা সফটওয়্যারের সিস্টেম নিয়ে আমরা কাজ করছি, যার এথনোগ্রাফিক অ্যানালাইসিস করলাম। অ্যানালাইসিস করতে হয়তো আমাদের এরকম 1 বছর সময় ওখানে আমরা ব্যয় করেছি, এক্সপার্ট 2-3 জন লোক ওখানে দিয়েছি, যারা আসলে বিভিন্ন ভার্সন গুলোকে কি করছে, অ্যানালাইসিস করে 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 একদম রুট পর্যন্ত তারা চলে গেছে। কিন্তু নতুন যে সিস্টেম আমরা আসলে ডিজাইন করতে চাচ্ছি, সেই ডিজাইনের জন্য আসলে নতুন কোনো ফিচার সেখান থেকে আমরা আইডেন্টিফাই করতে পারলাম না, বা ফিচার আইডেন্টিফাই করে নিয়ে আসতে পারিনি। তাহলে পুরো একটা বছর আমাদের কিন্তু লস, এটা একটা প্রবলেম। আর একটা হচ্ছে হলো, হয়তো আমরা অ্যানালাইসিস করছি, হিস্ট্রিক্যাল যদি কোনো বিষয় হয়, যে হিস্ট্রিটা আসলে ওই সময়ের জন্য ঠিক ছিল, কিন্তু বর্তমানে এসে দেখলাম যে ওই হিস্ট্রিটা আর এখন এই বর্তমান পরিস্থিতির সাথে একেবারেই সামঞ্জস্যপূর্ণ, একেবারেই রেলিভেন্ট না, তাহলেও
আমাদের এই এথনোগ্রাফিক অ্যানালাইসিসের যে বের করে আনা যে আউটপুট, সেটাকে আমরা নতুন সিস্টেমের সাথে আসলে কাজে লাগাতে পারবো না। এইটা হলো তোমার প্রবলেম হতে পারে এথনোগ্রাফিক অ্যানালাইসিসে। দেন আমরা আরেকটা দেখবো যে এথনোগ্রাফিক অ্যানালাইসিসটা কিভাবে আসলে একটা সিস্টেমের সাথে আমরা ইনক্লুড করতে পারি, কম্বাইন করতে পারি কিভাবে। সেটা হলো প্রোটোটাইপিং যে কনসেপ্ট আমরা পড়ে আসছিলাম এসডিএলসি মডেলে, সেটার সাথে এথনোগ্রাফিটাকে আমরা কি করব, ইনক্লুড করব। প্রথমে আমরা এথনোগ্রাফিক অ্যানালাইসিসের মধ্য দিয়ে এরকম ফিচার গুলোকে আমরা কি করতে পারি, নিয়ে আসতে পারি। এরকম ধরো অনেকগুলো ফিচার আমরা নিতে পারি, সেটাকে আমরা আবার কি করতে পারবো, বিভিন্ন ডিব্রিফিং যেটাকে বলছি বা পুনরায় সেটাকে আমরা ব্রিফ করতে পারি। ব্রিফ করে মিটিং বা ডিসকাশন, আলোচনার মধ্যে দিয়ে কোন ফিচার গুলো আমরা সিস্টেমের সাথে রাখবো আর কোনটা রাখবো না সেটা সিদ্ধান্ত নিয়ে একটা ফোকাসড যে এথনোগ্রাফি বা যেগুলোকে আসলে আমরা প্রায়োরিটি দিয়েছি সেগুলোকে অ্যানালাইসিস করে ঠিক করে তার উপর বেস করে একটা প্রোটোটাইপ আমরা ডিজাইন করতে পারি। সেই প্রোটোটাইপটাকে আবার আমাদের ইভালুয়েট করতে হবে। ইভালুয়েট করে দেখবো যে যেটা আসলে আমরা সিস্টেম চাচ্ছি, যেমন উইন্ডোজ 95 থেকে একটা ফিচার আমরা নিয়ে আসলাম, বর্তমান যে 10 আছে তার অ্যাট্রাকটিভ ফিচার গুলো নিলাম, নিয়ে আমরা দেখলাম যে আসলে সিস্টেম বর্তমান যেটা আছে সেটার সাথে আসলে তেমন ভালো কোনো পারফর্ম করছে না। তাহলে আমার প্রোটোটাইপকে আবার কি করতে হবে, রিভাইজ করতে হবে। তাহলে প্রোটোটাইপ যে ইভালুয়েশনের মধ্য দিয়ে সেটাকে আবার আমরা কি করতে পারি, রিভাইজ করতে পারি। কিভাবে করব সেই রিভাইজটা আসবে হলো এইখান থেকে, যে ফিচার গুলো আমরা আসলে নিয়ে আসলাম এথনোগ্রাফিক অ্যানালাইসিসের মধ্য দিয়ে, সেখান থেকে যেগুলো আসলে বাদ দিলাম, আবার কিছু রাখলাম। যেটা বাদ দিয়েছি বাদ দেওয়ার মধ্যে থেকে হয়তো কোনো একটা ফিচার আবার আমাকে এখানে নিয়ে আসতে হতে পারে। সেটার উপর বেস করে আবার আমরা এরকম একটা প্রোটোটাইপ কি করব, ডিজাইন করব। যখন আমরা দেখবো যে একটা বেটার সিস্টেম আমরা মোটামুটি দাঁড় করাতে পারছি, তখন আমরা সেই সিস্টেমটাকে ইমপ্লিমেন্টেশনে নিয়ে যাব। এটাকে আমরা বলছি এই কাজগুলো জেনারিক যে সিস্টেম ডেভেলপমেন্ট। আমরা দুই ধরনের টাইপ দেখে আসছিলাম সফটওয়্যারের ক্ষেত্রে, একটা বেসপক সিস্টেম আর একটা হচ্ছে জেনারিক সিস্টেম ডেভেলপমেন্ট। তাহলে জেনারিক সিস্টেম ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা এথনোগ্রাফিক অ্যানালাইসিস এবং প্রোটোটাইপিং এর মধ্যে দিয়ে এই কাজটা করে থাকি সাধারণত। ওকে, আর রিকোয়ারমেন্ট ডিসকভারিং এর জন্য আরো কিছু প্রসেস আছে, যেমন ইন্টারভিউইং প্রসেস আছে, সেটাও আমরা অ্যাপ্লাই করে থাকি। ইন্টারভিউইং দুই ধরনের হয়, একটা ওপেন আর একটা ক্লোজ ইন্টারভিউ হয়। ক্লোজ ইন্টারভিউটা হচ্ছে হলো যে কাস্টমারের সাথে যখন আমরা কথা বলবো বা মিটিং করব, তখন কিছু সেট অফ কোশ্চেন আগের থেকে আমাদের কি থাকবে, রেডি করা থাকবে। তাহলে বেসড অন দিস কোশ্চেন we can make some question to discover the requirement of the system. তার মানে আমরা যখন ডিসকভার করতে যাব এরকম কি কি রিকোয়ারমেন্ট আসলে আমাদের দরকার, প্রিলিমিনারি যে আমাদের আইডিয়া থাকবে, সেই আইডিয়ার উপর বেস করে আমরা এরকম সেট অফ কোশ্চেন প্রিপেয়ার করব। তারপরে সেই কোশ্চেন গুলো আমরা ভেন্ডরের সাথে, কাস্টমারের সাথে আমরা কি করব, ডিসকাস করব, কোশ্চেন করবো তারা আসলে কি অ্যান্সার দিচ্ছে, কি চাচ্ছে আসলে। যেমন ধরো কোশ্চেনটা এই টাইপের, তুমি কি তোমার সিস্টেমে কি কি রিপোর্ট তুমি জেনারেট করতে চাও। কাস্টমার তো সেগুলো বলতে পারবে না, অনেক সময় স্টেক হোল্ডার সেগুলো জানে না। তখন তাকে আমরা কোশ্চেন বলে দিতে পারি যে মান্থলি এই রিপোর্টটা আসবে, এইখানে ক্লিক করলে এই রিপোর্টটা আসবে, এই রিপোর্টটা আসবে, তুমি কোন কোন রিপোর্ট চাও, তোমার জন্য কোনটা কোনটা দরকার। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, রিকোয়ারমেন্ট কাস্টমারের কাছে ক্লোজ এন্ডেড যে কোশ্চেন, সেই কোশ্চেনের মধ্যে দিয়েও আমরা রিকোয়ারমেন্ট বের করে নিয়ে আসতে পারি। আবার আরেকটা আছে হলো ওপেন কোশ্চেন। ওপেন যে ইন্টারভিউ, ওপেন ইন্টারভিউটা কি, এখানে আসলে আমরা একটা প্রবলেমকে থ্রো করি, একটা ইস্যুকে থ্রো করি, সেই ইস্যুর উপর বেস করে একটা ওপেন ডিসকাশন হয়। যেমন ধরো আমাদের বর্তমান যে সিস্টেম, বর্তমান সিস্টেমের ক্ষেত্রে ইউনিভার্সিটির যে ম্যানেজমেন্ট সিস্টেম, সেখানে যেভাবে রেজাল্ট আমরা ইনপুট দেই সেটা আগের সিস্টেম, কিন্তু এখন ওবি বেস যে রেজাল্ট সেটা ইনপুট দিতে গেলে আমরা আর এখানে পারছি না। তাহলে এই প্রবলেমটা আমরা কি করি, থ্রো করলাম। থ্রো করলে যারা এটা ডেভেলপ করবে, তারা 3টা কোম্পানি বা 4টা কোম্পানির সাথে আমরা কথা বলছি, তারা এক এক ধরনের মতামত দিল। এই মতামত দিয়ে যেটা আমাদের কাছে বেস্ট ক্রাইটেরিয়া মনে হলো সেটাকে আমরা সিলেক্ট করলাম। এটাও একটা রিকোয়ারমেন্ট ডিসকভারির আর একটা প্রসেস। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে?
জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। Good. তাহলে এরকম ইন্টারভিউ এর মাধ্যমেও আমরা কি করতে পারি, আমরা রিকোয়ারমেন্ট গুলো ডিসকভার করে নিয়ে আসতে পারি। তবে ইফেক্টিভ ইন্টারভিউ যেটা আমরা করতে, প্রথমেই যেটা ক্রাইটেরিয়া সেটা ওপেন মাইন্ডেড হতে হবে। ওপেন মাইন্ডেড মানে হলো তোমার মনের ভিতর যা আছে সেটা যেন সে আসলে এক্সপ্রেস করতে পারে, সেই এনভায়রনমেন্ট তাকে কি করতে হবে, ক্রিয়েট করে দিতে হবে। স্টেক হোল্ডার যারা অত সিস্টেমের সাথে যারা রিলেটেড, যারা আসলে সিস্টেমটাকে চালনা করবে, যেমন ধরো আমরা ইউনিভার্সিটি মানে নতুন যে সফটওয়্যার আমরা নিচ্ছি, এখানে প্রতি মাসে আমি ওই পারচেজ কমিটির একজন মেম্বার, সেই হিসাবে প্রতি মাসে মিটিং করি বা মিটিং এ আমাদের জয়েন করতে হয়, দেখতে হয়। ওইখানে এই সিস্টেমটা যারা ব্যবহার করবে সব ধরনের স্টেক হোল্ডারদের নিয়ে মিটিংটা করা হয়। এখন এই মিটিং এ সব ধরনের স্টেক হোল্ডার যদি কথা বলার সুযোগ না পায়, তাদের মতামত ওপিনিয়ন যদি দেওয়ার সুযোগ না পায়, তাহলে কিন্তু রিকোয়ারমেন্ট বের হয়ে আসবে না। তার মানে এখানে এনভায়রনমেন্ট ওইভাবে ক্রিয়েট করতে হবে, সবাই যেন তার মনের কথাটা, তার চাওয়াটা যেন সে কি করতে পারে, মিটিং এ এক্সপ্রেস করতে পারে, সেই এনভায়রনমেন্ট ক্রিয়েট করা এবং মনোযোগ দিয়ে প্রত্যেকের সেই কনসার্ন গুলোকে শোনা, এটা হলো প্রথম কাজ। এটা যদি আমরা করতে পারি তাহলে ইফেক্টিভ ইন্টারভিউ হতে পারে, প্লাস হচ্ছে হলো সেখান থেকে আমরা যেটা রিকোয়ারমেন্ট যেটা আমাদের ডিসকভার করা দরকার সেটা আমরা ইফেক্টিভলি করে নিয়ে আসতে পারবো। দেন ইফেক্টিভ ইন্টারভিউইং এ আসলে এটা ডিপেন্ড করে হচ্ছে হলো তোমার একজন ভালো একজন লিডার, প্রজেক্ট ম্যানেজার, পিএম যাকে আমরা বলছি, তার উপর। এখানে আসলে একজন প্রজেক্ট ম্যানেজার অনেকগুলো কাজ থাকে, সেগুলো আমরা পরবর্তীতে চ্যাপ্টার, লাস্টের চ্যাপ্টার যেটা আমরা বলছি অ্যাডভান্স সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট ম্যানেজমেন্ট, সেখানে আমরা ডিসকাস করবো ডিটেইল। এখানে যেমন ডিসকভারিং রিকোয়ারমেন্ট, এটা একটা প্রজেক্ট ম্যানেজারের মেইন রোলের মধ্যে পড়ে। প্ল্যান করা, মিটিং, মিটস বা এই একটা কমিউনিকেট, এই কাজগুলো হলো একজন প্রজেক্ট ম্যানেজারের থাকে। তবে আমরা আমাদের কাজ হলো আজকের জন্য যেটা রিকোয়ারমেন্ট ডিসকভারি, এই জন্য আমরা এই ডিটেলসটা এখানে আসলে আর আলোচনা করব না, সেটা আমরা পরবর্তীতে অ্যাডভান্স সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এন্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট যে চ্যাপ্টার, সেখানে আমরা এটা দেখব। তাহলে আমরা যদি এই ইফেক্টিভ ডিসকভারিং যে প্রসেস, রিকোয়ারমেন্ট ডিসকভারিং, সেটা করতে গেলে আমাদের মেইন দরকার একজন ভালো প্রজেক্ট ম্যানেজার, এটা আমরা শুধুমাত্র বলতে পারি। আর একজন ভালো প্রজেক্ট ম্যানেজারের কিছু কোয়ালিটি আছে, এখানে কিছু কোয়ালিটি আমরা এখানে ডিফাইন করেছি, এটাও আমরা ব্রিফলি এখানে হয়তো আমরা জাস্ট নামগুলো দেখে যাচ্ছি, কিন্তু এগুলো কিভাবে একজন প্রজেক্ট ম্যানেজার এগুলো হোল্ড করে নিজের মধ্যে এবং সেটার ইফেক্টিভনেসটা কেমন, কিভাবে একটা প্রজেক্ট ডেলিভারির ক্ষেত্রে বা সাকসেসফুলি কমপ্লিট করার ক্ষেত্রে এই কোয়ালিটি গুলো কিভাবে কাজে লাগে, সেটা আমরা ওই প্রজেক্ট ম্যানেজমেন্ট চ্যাপ্টারে আমরা ডিসকাস করবো। যেমন হচ্ছে গুড কমিউনিকেটর হতে হবে, গুড ইন্টারভিউয়ার হতে হবে, ইন্টিগ্রিটি হতে হবে, ওপেন মাইন্ডেড হতে হবে, এমপ্যাথি থাকতে হবে, কুল আন্ডার প্রেসারে এই কন্ডিশনটা থাকতে হবে, টিম বিল্ডিং স্কিল থাকতে হবে, প্রবলেম সলভিং স্কিল থাকতে হবে। এই ডিটেলসটা আমরা পরবর্তীতে দেখব। তাহলে এখন যেটা আমরা দেখতে চাই যে রিকোয়ারমেন্ট ডিসকভারিং এর ক্ষেত্রে আমরা বিভিন্ন ইউএমএল ডায়াগ্রাম যেগুলো আমরা দেখছি, জানি, সেই ইউএমএল ডায়াগ্রামের মধ্যে দিয়েও আমরা অনেক রিকোয়ারমেন্ট আমরা কি করতে পারি, ডিসকভার করে নিয়ে আসতে পারি, সেটা আমরা দেখব। প্রথমে আমরা দেখব হচ্ছে হলো ইউএমএল ডায়াগ্রামটা কি। ইউএমএল ডায়াগ্রাম, এখানে আসি। ইউএমএল ডায়াগ্রামটা আসলে এটা বলা হয়েছে যে ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটা আসলে সি, জাভা যেভাবে ল্যাঙ্গুয়েজ আমরা দেখছি অনেক এরকম না। এই ল্যাঙ্গুয়েজটার মধ্যে কিছু গ্রাফিক্যাল নোটেশন থাকবে এবং তার কিছু টেক্সচুয়াল ডেসক্রিপশন থাকবে। এইগুলোর ব্যবহার করে আমরা যে রিকোয়ারমেন্ট গুলো অ্যানালাইসিস করছি, প্রাথমিক যে রিকোয়ারমেন্ট গুলো আমরা পাবো, সেই রিকোয়ারমেন্টের সাথে সিস্টেমের বিভিন্ন যে রিলেশন, ইউজারের সাথে সিস্টেমের রিলেশন, এগুলোকে রিপ্রেজেন্ট করা বা এগুলোকে মডেলিং আকারে প্রকাশ করা একটা সিস্টেমটাকে, তাকে আমরা ইউএমএল ল্যাঙ্গুয়েজ বলে থাকি, ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ আমরা বলে থাকি। এবং এই ইউএমএল যে ল্যাঙ্গুয়েজ, যেটা ইউএমএল ডায়াগ্রাম, এটা আসলে কোন টাইপের সফটওয়্যারের ক্ষেত্রে এখন স্মল কিছু সফটওয়্যার আছে আমরা তৈরি করতে যাচ্ছি, কিছু লার্জ সফটওয়্যার আছে। আর স্মল সফটওয়্যারের ক্ষেত্রেও যদি আমরা এরকম এথনোগ্রাফি অ্যানালাইসিস, ইউএমএল ডায়াগ্রাম অ্যানালাইসিস এগুলো যদি করতে যাই, আমরা অ্যাজাইল মেথড অলরেডি আমরা দেখে আসছি
যে অ্যাজাইল মেথডে এগুলো করার আসলে সুযোগ নাই। আমরা একটা কাস্টমারের প্রাথমিক যে তার কথোপকথন তার উপর বেস করে আমরা সরাসরি সিস্টেম ডিজাইনে চলে যাচ্ছি টাইমটাকে কমিয়ে নিয়ে আসার জন্য। কিন্তু একটা ছোট সফটওয়্যার তৈরি করতে গিয়ে যদি আমরা ইউএমএল ডায়াগ্রাম অ্যানালাইসিস, গ্রাফিক অ্যানালাইসিস এগুলো করি, তাহলে এর পিছনে তো বছর খানেক সময় চলে যাবে। তাহলে ওইটা লস প্রজেক্ট, ওইটা আসলে আমরা করতে পারবো না। এই জন্য ইউএমএল ডায়াগ্রাম বা সিস্টেম মডেলিং প্লাস এথনোগ্রাফিক অ্যানালাইসিস, রিকোয়ারমেন্ট ডিসকভারিং যে প্রসেস, এগুলো আমরা হলো লার্জ এবং কমপ্লেক্স যে প্রজেক্ট সেগুলোর ক্ষেত্রে আসলে অ্যাপ্লাই করে থাকি। ইউএমএল ডায়াগ্রামের মধ্যে এগুলোই মোটামুটি প্রচলিত বা মোস্টলি ইউজড যে ডায়াগ্রাম, সেগুলো ইউজ কেস ডায়াগ্রাম, ক্লাস ডায়াগ্রাম, সিকোয়েন্স এন্ড কমিউনিকেশন ডায়াগ্রাম, স্টেট চার্ট, অ্যাক্টিভিটি ডায়াগ্রাম এন্ড ডিপ্লয়মেন্ট ডায়াগ্রাম। তবে এই তিনটা ডায়াগ্রাম মোস্ট ইম্পর্টেন্ট, এটা আমাদের অবশ্যই জানতে হবে। এগুলো যতটুকু পারি আমরা কাজ করে যাব, কিন্তু তিনটা ডায়াগ্রাম আমাদের ভালো করে শিখতে হবে। আমার সাথে যারা অলরেডি ল্যাব করছে তারা ক্লাস ডায়াগ্রাম অলরেডি ল্যাবে আমরা এটা করে ফেলেছি, সম্পর্কে আইডিয়া মনে হয় চলে এসেছে। আমরা আজকে দেখবো, আজকের ক্লাসে দেখবো শুধুমাত্র ইউজ কেস ডায়াগ্রামটা, আর পরে করতে আর বাকিগুলো দেখবো। ইউজ কেস ডায়াগ্রাম এখানে পরে আসছি, আগে আমরা একটা ডায়াগ্রামে যাই সরাসরি। যদি সিম্পলি আমরা একটা ডায়াগ্রাম ধরে এখানে যে নোটেশন গুলো ব্যবহার করা হয়েছে, একটা ইউজ কেস ডায়াগ্রাম তৈরি করতে হলে তোমাকে তিন ধরনের নোটেশন ব্যবহার করতে হবে। একটা হলো কানেকশন, এই কানেকশনটা আবার দুই ধরনের হয়। এখানে এক ধরনের দেখানো হয়েছে, কিছু কিছু কানেকশন এরকম হতে পারে, সলিড লাইনের পরিবর্তে ডটেড লাইন হতে পারে। ঠিক আছে, এইটা আবার দুই ধরনের হয় ডটেড লাইনটা। একটা হলো এই টেক্সচুয়াল যে ডেসক্রিপশন বা নোটেশন, এইখানে কোথাও কোথাও তোমার কি থাকতে পারে, ইনক্লুড শব্দটা থাকতে পারে। ঠিক আছে, এখানে লেখা থাকতে পারে এরকম ইনক্লুড, আবার কোথাও কোথাও লেখা থাকতে পারে তোমার হলো এক্সটেন্ড। হ্যাঁ, এখন এই ইনক্লুড বা এক্সটেন্ড যেটাই থাক, আমাকে যেটা করতে হবে, এখানে ইনক্লুড থাকতে পারে বা এক্সটেন্ড থাকতে পারে। এটা রোটেট করার কোনো সিস্টেম নাই এখানে। আচ্ছা, যাই হোক, এটাকে রোটেট করে এই অ্যালাইনমেন্টে এটা লিখতে হবে, ইনক্লুড বা এক্সটেন্ড যে কোনো একটা কিওয়ার্ড এটা আসতে পারে। ইনক্লুড কোনটা আর এক্সটেন্ড কোনটা? এক্সটেন্ড হচ্ছে হলো, এক্সটেন্ড আসে সাধারণত তোমার কোন জায়গা থেকে, এই যে এখানে যেটা আমরা দিলাম ইনক্লুড বা এক্সটেন্ড, যেটাই আমরা এখানে ব্যবহার করছি না কেন, হ্যাঁ, এখন গ্রামারটা হলো এই যে ডটেড লাইন, এটা একটর থেকে কখনোই হবে না। যদি এই ডটেড লাইন হয়, সেটা হলো একটা ইউজ কেস থেকে আর একটা ইউজ কেসের দিকে যেতে পারবে। তার মানে এক্সটেন্ড এবং ইনক্লুড এই দুটাই আসলে একটা ইউজ কেস থেকে ইউজ কেসে আসে। অ্যাক্টরের সাথে ইউজ কেসের সবসময় কানেকশনটা থাকবে কি, সলিড লাইন, মানে এটাতে বোঝানো হয় ডিরেক্টলি কানেক্টেড। তাহলে রুলস গুলো হলো তিনটা রুলস। অ্যাক্টর ইউজ কেসের সাথে ডিরেক্টলি কানেক্টেড থাকবে, অ্যাক্টর ইউজ কেসকে সে ডিরেক্টলি ইনিশিয়েট করবে, এবং অ্যাক্টর ইউজ কেস থেকে সে ডিরেক্টলি বেনিফিটেড। এই তিনটা ক্রাইটেরিয়া যদি মিলে, তাহলে আমরা সেটাকে একটা ভ্যালিড ইউজ কেস ডায়াগ্রাম বলবো। আর ইউজ কেস কোনটা হবে একটা সিস্টেমের, তাহলে প্রথমেই হলো একটা সিস্টেমের ইউজ কেস আইডেন্টিফাই করতে হবে। ইউজ কেস হচ্ছে ওই সিস্টেম কি কি সার্ভিস প্রোভাইড করবে, অর্থাৎ সার্ভিস আবার শুধুমাত্র কাজ করলে মডিউলই সব ফিচারই যে তার সার্ভিস বিষয়টা তা না। সার্ভিস হচ্ছে একটা মেজারেবল বেনিফিট, অর্থাৎ অ্যাক্টর বা ইউজার একটা বেনিফিট পাবে মেজারেবল, যেটাকে মেজার করা যায়, সেটাকে আমরা বলবো হচ্ছে তার ইউজ কেস। তাহলে যদি একটা এটিএম বুথের কথা আমরা বলি, তাহলে এটিএম বুথের আসলে মেইন মেজারেবল সার্ভিস কি কি বলতো? বেনিফিট, সেখান থেকে ইউজার কি কি বেনিফিট পায়, মেজারেবল বেনিফিট। একটা এটিএম বুথ থেকে আমরা কি কি সার্ভিস পাই এখন বলো?
এই আসো তো তোমরা নাকি? জি স্যার। জি স্যার। হ্যাঁ জি বলো, স্যার আছে। এটিএম বুথের সার্ভিস কি কি? সার্ভিস স্যার টাকা ব্যালেন্স চেক করা যায়, তারপরে টাকা উঠানো যায়, এই এগুলো হলো মেজারেবল বা বেনিফিট ইউজার এগুলো পায়, তাই তো? এখন ধরো এগুলো করতে গেলে তো তোমার কি করতে হয়? এটিএম বুথে গেলে তোমার কার্ড ইউজার, তোমার তো এটিএম বুথ প্রথমে তোমার একটা কার্ড চাই, একটা কার্ড পাস করতে বলা হয়। এটা কি তার সার্ভিস কিনা? একটা পিন কোড চাই, না স্যার, এটা কি তার সার্ভিস? না। না। তার মানে এইগুলো দরকার হয় হলো তার সিস্টেমের নিজের প্রশ্নে, তার সিকিউরিটির প্রশ্নে, তাই না? তার সিকিউরিটির প্রশ্নে দরকার হয় পিন কোড দেওয়া বা হচ্ছে কার্ড পাঞ্চ করা, এগুলো আমাকে ভ্যালিড ইউজার কিনা আমি সেটা প্রমাণ করার জন্য। কিন্তু যদি আমি বলি তার ইউজ কেস কি, তার সার্ভিস কি, সার্ভিস আসলে যদি এখানে বলি চারটা সার্ভিসের কথা এখানে তারা বলেছে। রিকোয়েস্ট ব্যালেন্স, মানে ব্যালেন্স জানতে চাই, তারপরে রিকোয়েস্ট স্টেটমেন্ট, স্টেটমেন্ট দেখতে চাই, রিকোয়েস্ট ক্যাশ মানে ক্যাশ উইথড্র করতে যদি চাই, এবং রিকোয়েস্ট চেকবুক, চেকবুকের যদি রিকুইজিশন নিতে চাই। আর একটা আছে ধরো যে ব্যালেন্স ট্রান্সফার করা যায়, এটাও আর একটা সার্ভিস হতে পারে। তার মানে এইগুলো হলো তোমার ইউজ কেস। তার মানে একটা সিস্টেমের ইউজ কেস যদি আমাকে নির্দিষ্ট করতে হয়, প্রথমে হলো ওই সিস্টেমের তাহলে মেজারেবল বেনিফিট ইউজার কি কি পেতে পারে সেগুলোকে আগে আইডেন্টিফাই করা, সেটা হলো তার ইউজ কেস। আর ইউজ কেসের সাথে অ্যাক্টর বা ইউজার কিভাবে থাকবে, ডিরেক্টলি কানেক্ট থাকবে এবং ডিরেক্টলি সে ইনিশিয়েট করবে, মানে এটাকে অপারেট করবে, রিকোয়েস্ট করবে ডিরেক্টলি, এবং সেখান থেকে সে ডিরেক্টলি সে বেনিফিটটা পাবে। তাহলে এটা হলো বেসিক যে ইউজ কেসের যে কনসেপ্ট, যে সিম্বল গুলো আমরা ব্যবহার করে থাকি সেটা এখানে দেখলাম। যদি এটাকে আমরা রাইটলি যদি আমরা ড্র করতে চাই তাহলে সেটা কেমন হবে? এইখানে দেখো, এখানে অ্যাক্টরের ক্ষেত্রেও আমরা দুই ধরনের অ্যাক্টর আমরা দেখে থাকি, একটা প্রাইমারি অ্যাক্টর আর কিছু থাকবে সেকেন্ডারি অ্যাক্টর। প্রাইমারি অ্যাক্টর কোনটা? প্রাইমারি অ্যাক্টর হচ্ছে হলো যিনি ইউজার, সরাসরি যেটাকে এই তিনটা ক্রাইটেরিয়ার সাথে মিল, অর্থাৎ ডিরেক্টলি ইনিশিয়েট করবে, ডিরেক্টলি কানেক্টেড থাকবে, ডিরেক্টলি বেনিফিটেড হবে। এই তিনটা ক্রাইটেরিয়ার সাথে যে সম্পর্কিত সে হচ্ছে হলো প্রাইমারি অ্যাক্টর। আর এই তিনটার যে কোনো একটা যদি মিসিং হয় তাহলে সেটা হবে, আর বাকি দুইটা আছে তাহলে তাকে আমরা বলবো সেকেন্ডারি অ্যাক্টর। এখানে দেখো যে এই চারটা ইউজ কেস আমরা পেয়েছি একটা এটিএম বুথের ক্ষেত্রে। যদি কাস্টমারকে আমরা বলি হলো ইউজার বা অ্যাক্টর, তাহলে সে ডিরেক্টলি সে এটাকে ইনিশিয়েট করবে, ডিরেক্টলি এর সাথে কানেক্ট থাকে, ডিরেক্টলি এখান থেকে সে বেনিফিট পাবে। স্টেটমেন্টের ক্ষেত্রে, রিকোয়েস্ট ক্যাশের ক্ষেত্রে, রিকোয়েস্ট চেকবুক, রিকোয়েস্ট ব্যালেন্স। কিন্তু দেখো এই রিকোয়েস্ট স্টেটমেন্ট যদি বলি, এটাকে যদি নিতে চাই, কাস্টমার এটাকে ইনিশিয়েট করছে ঠিকই, বাট প্রিন্টারের সাহায্য ছাড়া এটা করতে পারবে না। স্টেটমেন্ট যদি প্রিন্ট করতে চায়, প্রিন্টার তাকে আবার কি করবে, সে ইনিশিয়েট করবে না সরাসরি, এ চাইলো না আর সে প্রিন্ট করে দেবে, বিষয়টা এরকম না। ইনিশিয়েট করতে হয় কাস্টমারকে, কিন্তু অপারেট করতে হয় সেটা আবার প্রিন্টার দ্বারা। এই জন্য প্রিন্টার বা এখানে যদি এই তিনটা চারটার ক্ষেত্রে আমরা বলি যে সেন্ট্রাল কম্পিউটার বা যে ডেটাবেজ যেখানে আসলে স্টোর করা আছে, সার্ভার, যে আমি একটা স্টেটমেন্ট চেলাম সেটা তো সার্ভারে থাকবে, সার্ভারের সাথে কানেক্ট করতে হবে, সে যদি অ্যাপ্রুভ করে দেন আমি এটা প্রিন্ট করতে পারবো। প্রত্যেকটার ক্ষেত্রে সার্ভারের সাথে যদি এটা কানেক্ট না থাকে তাহলে কিন্তু এই কাজগুলো করা যাবে না। তার মানে এখানে সার্ভার এবং প্রিন্টার এটাও আসলে এক্সটার্নাল যে এন্টিটি, এরাও কিন্তু এখানে অ্যাক্টর হিসেবে কাজ করছে, বাট এরা সাব অ্যাক্টর বা সেকেন্ডারি। তার মানে এরকম কোন হার্ডওয়্যার সে নিজেও কি হতে পারে, অ্যাক্টর হিসেবে একটা ইউজ কেসে থাকতে পারে, কিন্তু সেটা তখন হবে সেটা সেকেন্ডারি অ্যাক্টর বা সাব অ্যাক্টর। আর প্রাইমারি অ্যাক্টর হবে সবসময় ইউজার, একটা হিউম্যান বা স্টেক হোল্ডার।
যদি ওটা কমপ্লিট ডায়াগ্রাম যদি আমরা বলি, কমপ্লিট ডায়াগ্রামটা হবে হলো তোমার এইখানে আসো। আসলে আমরা যে প্রক্রিয়ায় কাজটা করে থাকি একটা এটিএম বুথের ক্ষেত্রে, এই 4টা সার্ভিসই আমরা নেই, কিন্তু এই 4টা সার্ভিস নিতে গেলে আমি যদি এটিএম বুথে যে সরাসরি ক্যাশ উইথড্র করতে চাই, ওই বাটন কি আমি চাপ দিতে পারবো বলতো? স্যার সরাসরি বাটন চাপ দিলে তো হবে না, আগে আমারে কার্ড দিতে হবে, দেন আমাদের কি জানি পিন দিতে হবে, সিকিউরিটি পিন, তারপরে তো ক্যাশ উইথড্র করা যাবে। তারপরে আমি এই 4টা সার্ভিস পেতে পারি, তাই তো? তাহলে আমরা যদি ডায়াগ্রামটা এভাবে ড্র না করে যদি এইভাবে করতাম, দেখো এখানে আমি গেছি আসলে টাকা স্টেটমেন্ট দেখার জন্য, টাকা তোলার জন্য, চেকবুক নিয়ে আসার জন্য এবং ব্যালেন্স জানার জন্য, এই 4টা কাজের জন্যই হয়তো আমি গেছি। কিন্তু সিস্টেম আমাকে কি করছে দেখো, এই 4টা কাজ আমি ঠিকই আছে, এটাই ইউজ কেস, এটাই আমি করতে পারবো, বাট সিস্টেম আমাকে ইনক্লুড করেছে। দেখো ইনক্লুড মানে বাধ্য করা, ঠিক আছে? যখন আমি রিকোয়েস্ট স্টেটমেন্ট সেই সিস্টেম আমাকে বাধ্য করছে তুমি নিজেকে আইডেন্টিফাই করো, অর্থাৎ কার্ড পাঞ্চ করো এবং পিন কোডের মধ্যে দিয়ে নিজেকে আইডেন্টিফাই করো, তারপরে তুমি এই কাজগুলো করতে পারবা। তার মানে এই সিস্টেম দিয়ে যদি আমি এটা বুঝতে চাই ইউজ কেস দিয়ে, এটা হলো ইউজ কেস, এটা কমপ্লিট একটা ইউজ কেস এটিএম বুথের মোটামুটি এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। তাহলে এটা যদি আমরা একটা পরিষ্কার যদি ভিউ নিয়ে আসতে পাই, এই ডায়াগ্রামটা যদি কমপ্লিটলি ড্র করা থাকে, তাহলে যে কেউ এটা বুঝবে যে এই 4টা সার্ভিস ইউজার পাবে ঠিকই, কিন্তু সিস্টেম কি করছে, এই 4টা সার্ভিস ইউজারকে দিতে গেলে ইউজারকে বাধ্য করছে যে তুমি তোমাকে আগে আইডেন্টিফাই করো, তুমি কারেক্ট বা ভ্যালিড ইউজার। এখানে সেই কার্ড এবং যে পিন কোড দেওয়া এটার মধ্য দিয়ে সেটা হলো আইডেন্টিফাই করা। তাহলে এটা দেখো প্রত্যেকটার ক্ষেত্রে, এটাও যদি করতে গেছি ইনক্লুড করছে আইডেন্টিফাই, ক্যাশ উইথড্র করতে গেলেও আইডেন্টিফাই ইনক্লুড মানে বাধ্যতামূলক। এখন দেখো এই কাজটা যদি তুমি না করো, ইনক্লুড মানে হলো আইডেন্টিফাই করলা না, তাহলে এর কোনোটাই তুমি অ্যাক্সেস করতে পারবে না। আমরা দেখো নন ফাংশনাল রিকোয়ারমেন্ট, একটা রিকোয়ারমেন্টের নাম বলছিলাম ডোমেইন রিকোয়ারমেন্ট। ডোমেইন রিকোয়ারমেন্ট হলো সেই রিকোয়ারমেন্ট, নন ফাংশনাল একটা রিকোয়ারমেন্ট, যেটা ছাড়া টোটাল সিস্টেম কি হয়ে যায়, অকেজ হয়ে যায়, কোনো কাজই সে আর করতে পারে না। এখানেও এই আইডেন্টিফাই ইউজার বা এই সিকিউরিটি যে সিস্টেমটা, এটা হলো তার নন ফাংশনাল রিকোয়ারমেন্ট, বাট এটা ডোমেইন রিকোয়ারমেন্ট। এই একটা রিকোয়ারমেন্ট দেখো বাকি 4টা রিকোয়ারমেন্টকে সে কি করে ফেলছে, বাধ্য করে ফেলছে, এইটা ছাড়া এর কোনোটাই কি হবে না, এক্সিকিউট হবে না। এখন সিস্টেম আমরা দেখলাম যে আসলে কাজ আমার এইটা, সার্ভিস ডাইরেক্টলি বেনিফিট আমরা এখান থেকে পাচ্ছি, কিন্তু কাজ করতে যে আমাকে আগে এটা করতে হচ্ছে, তাই না? এইটার দিকে খেয়াল করো। তার মানে এখানে ইউজার আগে যে কি করতে হচ্ছে, আগে আইডেন্টিফাই, কার্ড দিতে হচ্ছে, পিন কোড দিতে হচ্ছে, দেন তাকে এই সার্ভিসগুলো তাকে নিতে হচ্ছে। তাহলে ইউজ কেস ডায়াগ্রাম অনুসারে এইটাই ঠিক নাকি এইটা ঠিক, কেউ বলতে পারবা? এইটাই কারেক্ট ডায়াগ্রাম নাকি এইটাই কারেক্ট ডায়াগ্রাম? একই দেখো ইউজ কেস আছে। হ্যাঁ আগেরটা মেবি স্যার। এইটা কারেক্ট মনে হচ্ছে, তাই জি তো? স্যার, হ্যাঁ এটা কারেক্ট মনে হচ্ছে। আর এইটা মনে হচ্ছে রং, তাই তো? কেন রং একটু বলতে পারবা কেউ? যতটুকু আমরা ডিসকাস করলাম এর মধ্যে অ্যানসার আছে। মানে আমি কি আসলে ঘুমালাম রে? হ্যাঁ কি বলে ও? মনে হয় আউটসাইডে কথা বলতেছে। স্যার বাইরে মানে পাশের থেকে নয়েজ আসছে, সরি স্যার। আচ্ছা সমস্যা নেই, তুমি তাহলে দেখো তো এখানে খেয়াল করো তো কোথায় রংটা আছে। এটা ইউজার আইডেন্টিফায়ার মেবি স্যার এটা আগে করে, এটাই তো হ্যাঁ, কিন্তু তোমার সিস্টেম তো আসলে এইভাবেই করে, তাই না? তুমি আগে যাও, তারপরে তো তোমাকে আইডেন্টিফাই করো, তারপরে তো এগুলোর মধ্যে এই বাটন গুলো তুমি পাও। এটাই এভাবে দেখানো হয়েছে, তাই না? তাহলে রংটা কোথায় এখানে? স্যার রং স্যার যে এরোতে। এরোতে কি রং? স্যার ইউজার চাবে স্যার যে, হ্যাঁ মেইন কনসার্নটা হচ্ছে হলো আমি সব একসাথে পেয়ে যাই,
এটিএম বুথে যাই তো আসলে আমাকে আইডেন্টিফাই করার জন্য, তাই না? এটিএম বুথে আমার যাওয়ার উদ্দেশ্যটা আইডেন্টিফাই করা নিজেকে, যে আমি ভ্যালিড না ইউজার। স্যার, আমাদের তো টাকা আমার ওঠানো। পারপাসটা এই চারটা। জি স্যার। মানে ইউজ কেসের মূল কাজ কি? ইউজ কেস ডায়াগ্রামের মূল কাজই হচ্ছে সিস্টেমের যে সার্ভিস, সেই সার্ভিসের সাথে ইউজারের যে ইন্টারাকশন সেটা রিপ্রেজেন্ট করা। কিন্তু এখানে দেখানো হয়েছে ইউজারের ইউজ, এই ডায়াগ্রাম থেকে বোঝানো হচ্ছে সার্ভিস কিন্তু নিজেকে আইডেন্টিফাই করা, এটা কিন্তু সার্ভিস না। বুঝতে পারছো? এই জন্য আমরা ইউজ কেসের যে রুলস আমরা বললাম যে অ্যাক্টর কি থাকবে, এখানে ইউজ কেস আমরা জানি এই চারটা, কিন্তু এই ডায়াগ্রাম ইউজ কেস বোঝানো হয়েছে কিন্তু এইটা। ঠিক আছে, তাহলে ভুল মেসেজ এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে। আর ইউজ কেস যেটা থাকবে তার সাথে ইউজার কি থাকবে, ডাইরেক্টলি কানেক্ট থাকবে, এখানে কিন্তু ভায়া হয়ে আছে। জি স্যার, এই জন্য এটা রং ডায়াগ্রাম। বুঝতে পারছো? আবার বেনিফিট, সে টাকা তুলবে, স্টেটমেন্ট নেবে, তাও ভায়া হয়ে আসতে হচ্ছে, অতএব এটা হবে না, ডিরেক্টলি সে বেনিফিটেড হবে। ঠিক আছে, এই জন্য। আর এটা তুমি যেটা বোঝাচ্ছ, এটা সিকোয়েন্স তো এটা ঠিক আছে, কিন্তু আমরা তো একটা সিকোয়েন্স ডায়াগ্রাম ড্র করিনি বা ডেটা ফ্লো ডায়াগ্রাম ড্র করিনি, এটা হলো ইউজ কেস ডায়াগ্রাম। তাহলে ইউজ কেস ডায়াগ্রামের যে গ্রামার, যে রুলস, সেটা আমাকে ফলো করতে হবে। মনে থাকবে? তার মানে রং জি স্যার, ডায়াগ্রাম। মনে থাকবে এবার। হ্যাঁ, আর এইটা হচ্ছে আমাদের ভ্যালিড ডায়াগ্রাম। ওকে, এখানে দেখো একইভাবেই আমরা যে কাজটা করছি, এইখানে আরো একটু ডিটেইলস এখানে দেখানো হয়েছে, যে এটাকে যে ইউজার যে আইডেন্টিফাই আমরা করছি, এই আইডেন্টিফাই এর সাথে আরেকটা ইনক্লুড করা হয়েছে, আরেকটু এক্সপ্লেন। আগেরটাও ঠিক আছে, যে আইডেন্টিফাই করার জন্য এখানে কি করা হয়েছে, মেইন যে কম্পিউটার তার সাথে আবার এটাকে ভেরিফাই করা, সার্ভারের সাথে ভেরিফাই করা। আমরা এখানে শুধু আইডেন্টিফাই ইউজার দিলে এটা এর সাথে আসলে কি থাকে, ঠিক আছে, ইনক্লুড করা থাকে। এখন ধরো এই দুইটা জিনিস আমরা যেখানে দেখাইলাম, এটা কি আসলে ইউজ কেস নাকি এটা অন্য কিছু? বুঝতে পারছো? এই দুইটা কিন্তু ইউজার না, অ্যাক্টর না। ঠিক আছে, তাহলে এখানে কি ইউজ কেস হিসেবে এটা দেখানো যায়? আগের স্যার যেটা, ইউজ কেস মনে হচ্ছে হ্যাঁ ব্যালেন্স। ইউজ কেস না স্যার, হচ্ছে ইউজ কেসের বাহিরে যায় না স্যার। তার মানে যেখান থেকে আমরা সরাসরি কোনো ধরনের ইন্টারাকশন যদি ইউজারের না থাকে, তাকে আমরা ইউজ কেস বলতে পারবো না। যদি তার সাথে ডিরেক্টলি যদি মিজারেবল বেনিফিট যদি না আসে, তাহলেও তাকে আমরা ইউজ কেস বলতে পারবো না। ঠিক আছে, তার মানে ইউজ কেস কি করতে পারবে না, ডাজ নট কন্টেইন any user interaction or does not lead to any direct measurable benefit for the user, then it is not a use case। এই কথাটাই আমাদের মনে রাখতে হবে, তাই না? তার মানে এই দুটাকে আমরা যদি দেখাই এভাবে, কিন্তু এই কাজগুলো কিন্তু ভিতরে হচ্ছে আসলে, তারপরেও আমরা এটাকে ইউজ কেস হিসেবে দেখাতে পারবো না। ঠিক আছে, তার মানে আমরা যদি ভ্যালিড একটা ইউজ কেস ডায়াগ্রাম যদি ড্র করি, তাহলে এটা হলো আমাদের ভ্যালিড ইউজ কেস ডায়াগ্রাম। আর এই যে আইডেন্টিফাই আমরা করছি, বা এখানে যদি আরেকটা আগে যেটা দেখে আসছিলাম, এগুলো প্রত্যেকের সাথে সেন্টার কম্পিউটার কি আছে, যুক্ত আছে, এটা প্রিন্টার যুক্ত আছে, সেটা আমরা দেখাতে পারি, কিন্তু সেটা কি হিসাবে, অ্যাক্টর হিসেবে, সাব অ্যাক্টর হিসেবে, কিন্তু সেটা ইউজ কেস ডায়াগ্রাম না। বুঝতে পারছো? তার মানে এরকম হতে পারে, সেটা এইখান থেকে, আর অ্যাক্টর মানে সেটা ডিরেক্টলি কানেক্ট থাকতে হবে, তাই না? এরকম, এটা একটা অ্যাক্টর, সাব অ্যাক্টর, এটা কি সেন্ট্রাল কম্পিউটার বা ডেটাবেস, এর সাথে ভেরিফাই করতে হবে। এই দুইটার সাথে হলো প্রিন্টের সম্পর্ক আছে, রিকোয়েস্ট ক্যাশ আর স্টেটমেন্ট, কথার কথা। তাহলে এই দুইটা হলো প্রিন্টার।
এটা হলো প্রিন্টার আর এটা হলো সার্ভার কম্পিউটার। এটা তুমি দিতে পারো সরাসরি, কিন্তু এটাকে একটা ইউজ কেস হিসেবে আর ব্যবহার করা যাবে না। ঠিক আছে, এইখান থেকে আর নতুন কোনো ইউজ কেসের জন্ম হতে পারবে না। ইউজ কেস একটাই থাকবে একটা লেভেলেই, পরবর্তীতে সেটা আরেকটা ইউজ কেস আসতে পারে সর্বোচ্চ, সেটা কি হিসেবে আসবে? ইনক্লুড বা এক্সটেন্ড হিসেবে। যেমন এইখান থেকে তুমি কি করতে পারো, রিকোয়েস্ট ব্যালেন্স, বা এটা ধরো রিকোয়েস্ট ক্যাশ, এর তুমি একটা এক্সটেন্ড তুমি কি করতে পারো, এক্সটেন্ড এই ইনক্লুডের মতোই আসবে, সিম্বল ডট 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 এরকম দিলাম। এটা আরেকটা ইউজ কেস আসতে পারে, এটা এক্সটেন্ড রিকোয়েস্ট ক্যাশ। অনেক সময় দেখবা রিকোয়েস্ট বাসায় আমরা চাপ দেই যখন, কিছু বাই ডিফল্ট অ্যামাউন্ট দেওয়াই আছে 500 টাকা, ঠিক আছে, এটা একটা ফিচার থাকতে পারে। এরকম আরেকটা এক্সটেন্ড তুমি থাকতো 1000, 10,000, 20,000 এরকম কিছু ডিফল্ট অ্যামাউন্ট দেওয়া আছে। এগুলো হলো এই রিকোয়েস্ট ক্যাশের আসলে এক্সটেন্ডেড ভার্সন। তার মানে ওইটা আসলে আমার না দিলেও চলে। এক্সটেন্ডেড ভার্সন যেটা, এটা বাধ্যতামূলক না, কিন্তু ইনক্লুড যেটা, ওইটা না দিলে তোমার সিস্টেম কি হবে না, কোনো সার্ভিসই প্রোভাইড হবে না। তার মানে ইনক্লুডটা হলো বাধ্যতামূলক, ম্যান্ডেটরি, আর এক্সটেন্ডটা অপশনাল। এক্সটেন্ড না দিলে তোমার ইউজ কেসের অর্থ চেঞ্জ হবে না, কিন্তু ইনক্লুড যদি তুমি কোনোভাবে মিস করো তাহলে তোমার সিস্টেমের অর্থ মিনিমামই চেঞ্জ হয়ে যাবে। এই জন্য ইনক্লুড যেটা, সেটা হলো আমরা বুঝি ম্যান্ডেটরি। ওই ইনক্লুড যে ইউজ কেস সেটা নন ফাংশনাল, এবং সেটা এই ক্ষেত্রে ডোমেইন রিকোয়ারমেন্ট হিসেবে কি করে রিপ্রেজেন্টেটিভ হয়। আর ডোমেইন রিকোয়ারমেন্ট বাদ দিয়ে তুমি ফাংশনাল কোনো রিকোয়ারমেন্টে আসলে এক্সিকিউট করতে পারো না। এ পর্যন্ত বুঝতে পেরেছি কিনা বলো? তাহলে আমরা আরেকটা টপিকসে যাব, সেটা হলো ইউজ কেস সিনারিও, ডকুমেন্টেশন সিনারিও কিভাবে ক্রিয়েট হয়। হ্যাঁ, জি স্যার, বুঝেছি। ওকে, তাহলে আমরা যাই একটু আগে যেটা রেখে আসছি, ইউজ কেস সিনারিও। স্যার, বলো। স্যার আমার ছোট একটা কোশ্চেন ছিল। বলো বলো। আহ, সেটা হচ্ছে আমরা তো সফটওয়্যার প্রোগ্রামিং এর থিওরিতে অনেক হচ্ছে রিকোয়ারমেন্ট পড়তেছি, তারপরে হচ্ছে অনেক স্ট্যান্ডার্ডাইজেশন পড়তেছি, তারপরে এই যে আপনি এখন যেগুলো পড়াচ্ছেন রিকোয়ারমেন্ট একটা সফটওয়্যারের জন্য, এগুলো পড়তেছি। তো আমার কোশ্চেন হচ্ছে, আমরা যে সফটওয়্যার গুলো বানাচ্ছি, এখন আমরা ল্যাবের যে সফটওয়্যার গুলো বিল্ড করতেছি, বা আমরা নিজে নিজে সফটওয়্যার গুলো বিল্ড করতেছি, এগুলোতে কিন্তু আমরা এতগুলো ক্রাইটেরিয়া বা এতগুলো রিকোয়ারমেন্ট কিন্তু মেনে করতেছি না। তো আমরা যদি কখনো একটা সফটওয়্যার দিয়ে স্টার্ট আপ করতে চাই, তখন কি আমাদের এই সবগুলো ক্রাইটেরিয়া কি তৈরি করে তারপরে কি একটা সফটওয়্যার বিল্ড করতে হবে? না হলে কি অবশ্যই আমরা তুমি সেই সফটওয়্যারের যদি কোয়ালিটি অ্যাসুরেন্স করতে চাও, এসকিউএ যদি যেতে চাও, তাহলে তোমাকে অবশ্যই এই প্রসেস, যে প্রসেস গুলো আমরা ফলো করলাম সিরিয়ালি, সবগুলো প্রসেসই তোমাকে অ্যাপ্লাই করতে হবে। এই জন্যই স্টুডেন্ট ডেভেলপ যে সফটওয়্যার আমরা বলছি আর ইন্ডাস্ট্রিয়াল স্ট্রেন্থ যে সফটওয়্যার, এখানে মেইন পার্থক্য। যেখানে যেমন ডকুমেন্টেশনের কথা আমরা বলছি, রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন যেটা আমরা পড়ে আসলাম, এটা তোমরা সফটওয়্যার তৈরি করে এটা তো প্রয়োজনীয় মনে করি না, কিন্তু ইন্ডাস্ট্রিতে তুমি যদি সফটওয়্যার তৈরি করতে, স্ট্যান্ডার্ড একটা সফটওয়্যার যদি তুমি নিয়ে আসতে চাও, তাহলে স্ট্যান্ডার্ড একটা ডকুমেন্টেশন থাকতে হবে, রিকোয়ারমেন্ট এরকম অ্যানালাইসিস করে পরিপূর্ণ তার কমপ্লিট রিকোয়ারমেন্ট থাকতে হবে, ইনকনসিস্টেন্ট যেন না হয় সেরকম তোমাকে কি করতে হবে, এনসিওরিটি দিতে হবে। তার মানে এই অ্যানালাইসিস ছাড়া তো তুমি সেগুলো করতে পারবে না, তাই না? জি স্যার। কিন্তু স্যার আমরা অনেক সময় দেখেছি কি কোন একটা হচ্ছে কোম্পানি বা কোন একটা সফটওয়্যার, কিন্তু ধরেন আমরা যদি ফেসবুকের কথাই চিন্তা করি, সেক্ষেত্রে সেটা কিন্তু স্যার সে কয়েকটা ফ্রেন্ড নিয়ে হচ্ছে একটা কাজ করতে করতে কিন্তু আজকে এত বড় একটা সে হচ্ছে কাজ। হুম, এখন সে কি এই প্রসেস মেইনটেইন করে নাই তুমি কি জানো? একটা আইডিয়া, একটা জিনিস আইডিয়াকে যখন সে ইমপ্লিমেন্ট করতে আসছে, অবশ্যই সে অ্যানালাইসিস করে তাকে কি করতে হয়েছে, আসতে হয়েছে। এই জন্য ফেসবুকের প্রাথমিক ভার্সন, তার পরের ভার্সন, পরের ভার্সন অনেক চেঞ্জ। হ্যালো হ্যালো
হ্যাঁ, আমার কথা কোন পর্যন্ত শুনতে পাচ্ছিলা বলো তো? স্যার ফেসবুকের ওই যে ফেসবুকে সে যখন স্টার্টআপ হিসেবে যখন শুরু করছে, সে যে প্রসেস গুলো অ্যাপ্লাই করে নাই তা কি তুমি জানো নাকি? না স্যার, আমরা যতটুকু মানে স্টোরি শুনেছি, সে মানে ফার্স্ট কয়েকটা ফ্রেন্ড মিলে ফ্রেন্ডের জন্য হচ্ছে কমিউনিকেশনের জন্য বানাইছিল, হ্যাঁ, তারপর আস্তে আস্তে বিল্ড আপ করতে করতে এত বড় তার হয়েছে। মানে বিল্ড আপ করতে করতে যখন তারা এটা বানিয়েছে, বানানোর সময় তাদের এই অ্যানালাইসিস গুলো না থাকলে এরকম একটা সফটওয়্যার তারা আসলে বানাতে পারবে না। যখন সেটা বিজনেস পারপাসে আসছে, তখন সেটা একটা ওয়েল রিটেন বা ডকুমেন্টেড আকারে তখন আসছে। কিন্তু প্রথমে যদি ধরো অ্যাডহক অনেক আইডিয়া এটা আসতে পারে, বাট আইডিয়া আমরা হয়তো ইমপ্লিমেন্ট করছি, কিন্তু ইমপ্লিমেন্ট যে বললাম সেটা হয়তো অ্যাজাইল মেথডে সে হয়তো করছে, বুঝতে পারছো? সে হয়তো ছোট পরিসরে সে হয়তো করছে, কিন্তু সেটা যখন বিজনেস আকারে যখন চলে আসছে, অবশ্যই তাকে ডকুমেন্টেড বা অ্যানালাইসিস করে এখন যে অ্যাট্রাকটিভ ফিচার যেগুলো পাচ্ছ, এগুলো তার প্রথম ভার্সনে তার ছিল না, তাই না? তার মানে এগুলোকে তোমার অবশ্যই, এগুলোকে বলে রিকোয়ারমেন্ট ডিসকভারি। তার মানে রিকোয়ারমেন্ট ডিসকভারি করে করে আসলে মানুষ চায় কি, তার আসলে চাওয়াটা কি, যে বিভিন্ন ধরনের ইমোজি যেগুলো আমরা ব্যবহার করছি, যেগুলো রিয়াক্ট যেগুলো ব্যবহার করছি, মানুষের লেখার টাইম নাই, ঠিক আছে? তাহলে কোন টাইপের এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেগুলো অ্যাপ্লাই করছে, এগুলো অনেক রিসার্চের ফলে কিন্তু এগুলোকে এখন তারা কি করতে পারছে, নিয়ে আসতে পারছে। তার মানে প্রাথমিক একটা ভার্সন বা আইডিয়াটা হয়তো আসতে পারে অলিখিত, ঠিক আছে, কিন্তু সেটাকে যখন ব্যাপক আকারে, যখন লার্জ বা কমপ্লেক্স সিস্টেমে যখন তুমি রিপ্রেজেন্ট করতে যাবে, অবশ্যই তোমাকে এই প্রসেস গুলো অ্যাপ্লাই করে তোমাকে আগাতে। জি স্যার, তাহলে স্যার একটা সফটওয়্যার যদি বানাতে চাই, তাহলে মানে 60% হচ্ছে আমার ইউজার রিকোয়ারমেন্টের দিকে তাকাতে হবে, 40% টাইম দিতে হবে সফটওয়্যারের পিছনে, এরকম কিছু স্যার? যদি লার্জ যে সফটওয়্যার আমরা যেটা বলি, লার্জ বা কমপ্লেক্স সফটওয়্যারের ক্ষেত্রে এটা রেশিওটা আমরা এইভাবে ধরি, যেটা হলো তোমার খালি 60% না, আরো বেশি, 60% মোর হলো অ্যানালাইসিস পার্টে তোমার চলে যাবে, ঠিক আছে? আর অ্যানালাইসিসটা যখন তোমার কমপ্লিট হয়ে যাবে, ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে, তখন কোডিং করতে আমরা মনে করি খুব সময় লাগবে না, ঠিক আছে? এটা 20 বা 30%। আবার টোটাল কাজটাকে যদি আমরা ভাগ করি, তাহলে এটাকে আমরা বলছি হলো টেস্টিং। একটা কোয়ালিটি সফটওয়্যার যদি আমরা প্রোভাইড করতে চাই, তাহলে টোটাল এই ডিজাইন এবং কোডিং মিলে যদি আমরা 50% বা 60% কাজ করি, বাকি 50 বা 40% কাজ তোমার হলো টেস্টিং। যদি একটা বাজেট তোমার থাকে একটা সফটওয়্যারে 1 কোটি টাকা, তাহলে 40 লাখ টাকা মিনিমাম তোমার টেস্টিং ফেজে রেখে দিতে হবে, ঠিক আছে? আর ওই 60 লাখ টাকার ভিতর তোমার হচ্ছে হলো প্রোগ্রামারের স্যালারি চলে আসবে তোমার হলো ধরো 20 লাখ টাকা, আর 40 লাখ টাকা তোমার দিতে হবে তোমার হলো অ্যানালাইসিস এবং ডিজাইন। ওকে? জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে স্যার আমি যদি এখন প্রাথমিকভাবে একটা ল্যাব সফটওয়্যার, স্টুডেন্ট সফটওয়্যার বানাই, সেটা যদি স্টার্ট আপ করতে চাই, তাহলে আবার নতুন করে হচ্ছে সব ক্রাইটেরিয়া। অবশ্যই, তা না কিন্তু প্রথমত তোমার আইডিয়াটাকে আরেকজনকে তুমি কি করতে পারবে না। তোমার যদি ডকুমেন্টেশন বা অ্যানালাইসিস না থাকে, তুমি আইডিয়াটা তো আরেকজনের কাছে তোমাকে কি করতে হবে, প্রেজেন্ট করতে হবে, তাই না? তোমার মুখের কথাই তো আর তারা কি করবে না, সবসময় শুনবে না। তুমি হয়তো মুখে সেটাকে ব্রিফ করতে পারো, প্রেজেন্ট করতে পারো, কিন্তু লিখিত ডকুমেন্ট তো তাদেরকে কি করতে হবে। যেমন ধরো যে আইডিয়া, কয়েকদিন আগে আইসিটির একটা হলো, কম্পিটিশন হলো, আইডিয়া কি যেন স্যার আসছে করছে, হ্যাঁ, কি উপলক্ষে ইউটিউব ভিডিও বানায় রেখে দাও। হ্যাঁ, যেটা বলছিলাম যে এই যে কয়েকদিন আগে ধরো আইসিটি ইনস্টিটিউটে একটা কম্পিটিশন হয়েছে স্টার্টআপদের বিভিন্ন আইডিয়া নিয়ে। ওইখানে ধরো বিভিন্ন কোম্পানি আসছে, যমুনা গ্রুপ ছিল ওখানে, স্কয়ার আসছে, ঠিক আছে, তারপরে ওয়ার্ল্ডকন আসছে। এরা হলো আইডিয়া গুলো আসলে কি করছে দেখার চেষ্টা করছে। এখন এই আইডিয়া গুলো তুমি যদি কি করতে চাও, তাদের সামনে রিপ্রেজেন্ট করতে চাও, তাও তো তোমার লিখিত কি লাগবে। তারা হয়তো একটা প্রোডাক্ট, হয়তো প্রোটোটাইপ তারা তৈরি করছে, কেউ একজন স্টুডেন্ট সেটা দেখছে, দেখে তার কাছে হয়তো ব্রিফ শুনলো, বর্ণনা শুনলো, কিন্তু সেটাকে যদি ফার্দার অ্যানালাইসিস বা সেটাকে যদি প্রোডাকশনে তারা নিয়ে যাওয়ার চিন্তা করে, তাহলে তাকে কি করতে হবে, অবশ্যই ডকুমেন্টেশন করতে হবে, সাবমিট করতে হবে, ডিজাইন প্যাটার্ন সাবমিট করতে হবে, এরকম ইউএমএল ডায়াগ্রাম তাকে কি করতে হবে, সাবমিট করতে হবে। তা না হলে, এটা না হলে তার তো অ্যানালাইসিস করতে পারবে না, বুঝতে পারবে না যে এটা আসলে কতটুকু প্রোডাকশনে যাওয়া সম্ভব, টেকনিক্যালি কতটুকু এনরিচ, বুঝতে পারছো? জি স্যার। ওকে, আমাদের অল্প একটু আর বাকি আছে একটা স্লাইড, সেটা আমরা একটু দেখবো যে
আমরা যে এটিএম বুথের ক্ষেত্রে যেটা দেখলাম যে 4টা ইউজ কেস, সেই 4টা ইউজ কেসের একটা ইউজ কেস শুধুমাত্র আমরা নিয়েছি এখানে রিকোয়েস্ট ক্যাশ। রিকোয়েস্ট ক্যাশ একটা ইউজ কেসে যদি আমরা ডকুমেন্টেড করতে চাই এবং সিনারিও সহ কি কি সিনারিও সেখানে আসতে পারে সেই সিনারিও গুলো সহ যদি এটা ডকুমেন্টেড করতে চাই তাহলে কিভাবে সেটা করব। প্রথমে দেখো আমরা এটিএম বুথ সম্পর্কে আমাদের জানা আছে বলে এটা খুব ইজি মনে হতে পারে, কিন্তু একটু ভেবে দেখো যে এটিএম বুথ যখন তৈরি করা হয়েছে, যে ভদ্রলোক যে সিস্টেম ইঞ্জিনিয়ার আসলে এটাকে ডিজাইন করেছে তাকে কি পরিমাণ অ্যানালাইসিস তাকে করতে হয়েছে এটা দেখলে আমরা বুঝতে পারবো। প্রথমেই দেখো স্টেপ বাই স্টেপ এখানে স্টার্ট এবং এন্ড দিয়ে শুরু হবে ট্রানজাকশন। স্টার্টে প্রথমেই দেখো ইউজার কি করছে, একটা কার্ড আইডি কার্ড সে কি করবে, বলছে যে একটা আইডি কার্ড এরকম থাকবে, সে আইডি কার্ড পাঞ্চ করবে, পাঞ্চ করার পরে সিস্টেম সেটাকে কি করবে, একটা ম্যাগনেটিক স্ট্রিপ থাকবে সেটাকে সিস্টেম রিড করবে, রিড করার পরে একটা ঘটনা ঘটতে পারে সিনারিও। আমি কমান্ড দিছি সিস্টেমকে এটা রিড করো, রিড করে ইনফরমেশন তুমি কি করো, রিট্রাইভ করো যে এটা কোন ব্যাংকের কার্ড বা কোন ইউজারের কার্ড। কিন্তু সে পড়তে যায় দেখলো যে ম্যাগনেটিক স্ট্রিপ কোনো কারণে নষ্ট হয়ে গেছে, স্ক্র্যাচ করে গেছে, সে আর পড়তে পারছে না। তাহলে এখানে একটা সিনারিও ক্রিয়েট হবে। তার মানে এটা সিস্টেমের কিন্তু এখানে কিন্তু সিস্টেম কনফিউজ। এখন কি করবে, সে তাকে কমান্ড দেওয়া আছে তুমি রিড করো, রিড করতে যে সে আর রিড করতে পারছে না। এখন আগের যুগে যখন ফ্লপি ডিস্ক ব্যবহার করতে, মনে আছে কিনা, যদি রিড করতে না পারে বারবার সে কিন্তু কি করছে, ওটাকে রিড করার চেষ্টা করে, রিড করার চেষ্টা করছে, সে বেরও করা যাচ্ছে না, তখন ফ্লপি ডিস্কটা সে ওখানে আটকে গেছে, হ্যাং হয়ে যাচ্ছে সিস্টেম। এইরকমই একটা সিনারিও তারা কল্পনা করছে যে আমি একটা ম্যাগনেটিক স্ট্রিপ পড়ার জন্য কমান্ড দিলাম, যদি সে পড়তে না পারে তাহলে কি হবে সিস্টেমে, তাহলে সে বারবার ট্রাই করবে, ট্রাই করলে তো একটা ইউজার কার্ড দিয়ে তার ওই এটিএম বুথে দাঁড়ায় থাকতে হবে, কার্ড সে পড়তেও পারছে না, কার্ডও ব্যাক করছে না, সে আসলে ওখান থেকে আসতেও পারছে না, পরবর্তী কাজও করতে পারছে না। তখন এরকম যদি কোনো পরিস্থিতি হয় তার একটা সিনারিও ওয়ান, তার সলিউশন এখানে দিয়েছে, ইউজার কার্ড ইজ রিটার্ন এন্ড অফ ট্রানজাকশন। মানে এরকম যদি ঘটনা ঘটে একটা নির্দিষ্ট টাইম সে ট্রাই করবে, তা না হলে যদি না পারে তাহলে সে কার্ডটাকে রিটার্ন দিয়ে দেবে এবং ট্রানজাকশন এখানেই এন্ড করে দেবে। আর যদি এটা স্মুথলি রিড করতে পারে তার পরের স্টেপে আসবে, পরের স্টেপে কি করবে সে, তখন যে ইনফরমেশনটা সে এখানে পেল সেটা একটা সেন্ট্রাল কম্পিউটারের সাথে তার কি করবে, the system দেখো contacts the bank central computer to request the PIN number for the card and their account details। তখন একটা পিন নাম্বারের জন্য সেটা পাঠাবে সেন্ট্রাল কম্পিউটারে, রিকোয়েস্ট করবে এবং সেই পিন নাম্বারটা দেখো যেটা সে ব্যাংক সেন্ট্রাল কম্পিউটার যদি এটা আসলে অ্যাক্সেস না করতে পারে, তার মানে আমি একটা ইনফরমেশন পাঠাইলাম কোনো কারণে, ধরো নেটের লাইন চলে গেছে, তাহলে কি হবে, ওই ইনফরমেশনটা যে সেন্ট্রাল কম্পিউটারের সাথে মিলাবে, মিলিয়ে যে তার করসপন্ডিং যে পিন কোডটা সে চাবে সে আসলে কমিউনিকেটই করতে পারছে না, তাহলে এখানে আরেকটা সিনারিও ক্রিয়েট হবে, তাহলে কার্ড এখানেও বের করে দেবে এবং ট্রানজাকশন সে বাতিল করে দেবে। তারপরে ধরো এটাও যদি ঠিক মতো হয়ে যায় যে এরকম কোনো ঘটনা ঘটলো না, নেটের কানেকশন ঠিক আছে, তার পরের স্টেপে আসবে পিন কোড চাবে, সে পিন কোড দেবে, এবার পিন কোড আবার কি করবে, সে ম্যাচ করবে অথেন্টিকেটেড কিনা। এখন এই পিন কোড ধরো একবার দিল ভুল, আর একবার দিল ভুল, তার মানে কি এরকম কতবার ভুল দিল, 3বার ভুল দিলে এখন কি হয়, আমরা সিস্টেমে কি দেখি, 3বার যদি একটা পিন কোড তুমি ভুল দাও তাহলে কি হবে, এটিএম বুথের সিনারিও কি হবে, করছো এরকম সিচুয়েশন ফেস করছো কেউ? জি স্যার। কি হয় স্যার? আটকাই যায়, কার্ডটা ভিতরে আটকাই যায়, কার্ড রেখে দেয়, রেখে দেয়, ক্যাপচার করে রেখে দেয়, পরে আবার তোমাকে ব্যাংকে যোগাযোগ করে সেই কার্ড কি করতে হয়, উদ্ধার করতে হয়, বাংলাদেশ ব্যাংক থেকে আবার নিয়ে আসতে হয়। এখন তাহলে এখানেও তোমার এরকম ধরো একবার দিচ্ছে ভুল হচ্ছে, বারবার ভুল দিচ্ছ, তোমার এরকম সে ট্রাই করে যাচ্ছে, তাহলে এখানেও একটা সিনারিও যে এরকম করা যাবে না, সর্বোচ্চ 2বার, সিনারিও 2, যে the user is given 2 more attempts to enter a correct pin, মানে 2বারের বেশি সে সুযোগ তাকে দেওয়া হবে না। if this fails the card is kept, কার্ডটাকে রেখে দেবে and the transaction ends, ঠিক আছে, আদারওয়াইজ রিজিউম প্রাইমারি সিনারিও, যদি এটা কম না হয় তাহলে আবার প্রথম থেকে সেটা কি হতে পারে, এক্সিকিউট হতে পারে। তার মানে প্রত্যেকটা যেখানে যেখানে তোমার আসলে এরকম সিনারিও ক্রিয়েট হয়, মানে একটা প্রবলেম ডিফিকাল্টি সিচুয়েশন যদি আসে তাহলে সেইখানকার সলিউশন তোমাকে কি করতে হবে, দিয়ে দিতে হবে, দিয়ে অর্থাৎ ইউজারকে তোমাকে রিলিজ করে দিতে হবে
যাতে সে এঙ্গেজড না থাকে এখানে। এবং তারপরে তোমার এটা যদি হয়ে যায় পিনকোড হওয়ার পর তারপর তুমি টাকার অ্যামাউন্টটা তুমি দিতে হবে। সেই টাকাটা আবার সে কি করবে, সার্ভারের সাথে কানেক্ট করবে, তোমার অ্যাকাউন্টে সেই পরিমাণ টাকা আছে কিনা, তারপরে যদি থাকে তাহলে তুমি টাকা ডিসকাস করে দেবে। কিন্তু সেই পরিমাণ টাকা যদি না থাকে তাহলে এখানে দেখলো যে তুমি টাকা চাইছো 5,000, তোমার অ্যাকাউন্টে আছে হলো 4,000, তাহলে কি করবে? এখানেও তার একটা ডিসিশনের দরকার। সে কিন্তু তোমাকে টাকা দিতে পারছে না এবং তোমাকে কোনো মেসেজও শো করছে না, তাহলে তুমি কি করবে? তুমি বিপদে পড়ে যাবা। তাহলে এরকম সিনারিও আসলে সে তোমাকে আবার একটা মেসেজ দেবে যে তোমার যে টাকাটা তুমি দিয়েছো সে টাকাটা আসলে তোমার অ্যাকাউন্টকে এক্সিড করেছে, এজন্য তুমি এর সাথে কম অ্যামাউন্টের টাকা তুমি এন্টার দাও। তারপরে তুমি এটাকে কি করতে পারবে? তখন দিল, তারপর তুমি টাকাটা, মানে একটা রিকোয়েস্ট ক্যাশ যে সার্ভিস, যে ইউজ কেস, সেই ইউজ কেসটা তুমি যদি এক্সিকিউট করতে চাও প্রপারলি, এটা কিন্তু ইউজারের সাথে ইন্টারঅ্যাকশন, কিন্তু পুরোটাই দেখো একটা ইউজার কিভাবে এই ইউজ কেসটাকে ইন্টারঅ্যাক্ট করলো সিস্টেমের সাথে, কি কি প্রবলেম তার আসতে পারে, কি কি সিনারিও আসতে পারে, সেই সিনারিওর করসপন্ডিং এ কি তার সলিউশন, সিস্টেমের টোটালটাই তোমাকে কি করতে হবে? ডিজাইন করে ডকুমেন্টেড আকারে তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে। এরকম চারটার জন্য চারটা কি হবে? সিনারিও ক্রিয়েট হবে, চারটি ডকুমেন্টেশন রেডি হবে। ওকে, এইভাবে একটা তাহলে ইউজ কেস ডায়াগ্রাম কিভাবে ড্র করতে হয়, ইউজ কেস গুলো কিভাবে স্টেটমেন্ট আকারে লিখতে হয়, সেই ইউজ কেসে কি কি সিনারিও আসতে হয়, সেই সিনারিও গুলো কিভাবে ফুটিয়ে তুলতে হয় এবং তার করসপন্ডিং সলিউশন কি আসবে। নিচে এরকম সিনারিও 1, সিনারিও 2, সিনারিও 3 এরকম সলিউশন। ওকে, এ পর্যন্ত শেষ করি, কি বলো? হ্যাঁ জি স্যার, শেষ করেন, অনেক অনেক হয়ে গেছে। আর কত স্যার? আর কত? না, আমার আসলে আর কিছু নাই, থাকলে আজকে পড়াইতাম, কিন্তু আজকের মতো আর কিছু নেই।